হ্যালো, আসসালামু আলাইকুম। সব ছাত্রদেরকে স্বাগতম। আজকের বিষয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাসের তৃতীয় অধ্যায় আলোচনা করব। এই তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পাকিস্তান, রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য। তাহলে আমরা আজকে তৃতীয় অধ্যায়টা দেখব। এই অধ্যায় থেকে আজকে আমরা যা শিখতে পারবো বা জানতে পারবো সেটা হচ্ছে 1956 সালের সংবিধানের বৈশিষ্ট্য, পাকিস্তানের সংসদীয় শাসন ব্যবস্থায় ব্যর্থতার কারণ, পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য, পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের প্রশাসনিক বৈশিষ্ট্যসমূহ। তাহলে প্রথমে আমরা আজকে পাকিস্তানের পরিচয়টা একটু দেখি। পাকিস্তান 1947 সালের 14ই আগস্ট জন্ম লাভ করে। 1940 সালের লাহোর প্রস্তাব এবং পরবর্তীতে 1940 সালের দ্বিজাতি তত্ত্ব, এই দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করেই ভারত এবং পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছিল। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তানের জন্ম হয় এবং 1947 সালের 15ই আগস্ট ভারতের জন্ম হয়। অর্থাৎ ভারত এবং পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র 1947 সালের 14ই আগস্ট এবং 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। আমরা পাকিস্তানের আয়তন কতটুকু ছিল এটুকু একটু দেখি। পাকিস্তানের 1947 সালে যখন পাকিস্তান স্বাধীন হয় তখন এই ভূখণ্ডের আয়তন ছিল 3,65,824 বর্গ মাইল। পাকিস্তানের যে প্রদেশগুলো ছিল বা পাকিস্তানের যে অঞ্চলগুলো ছিল সেটা হলো পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং পূর্ব পাকিস্তান। এটা নিয়েই ছিল পাকিস্তান। এবার আমরা পাকিস্তানের জনসংখ্যাটা দেখব যে 1947 সালে পাকিস্তান যখন স্বাধীন হলো তখন তাদের জনসংখ্যা কত ছিল। 1947 সালে প্রতিষ্ঠিত পাকিস্তানের মোট জনসংখ্যা ছিল প্রায় 13 কোটি। এই 13 কোটি জনসংখ্যার ভিতরে 56.3 ভাগ ছিল পূর্ব পাকিস্তানের নাগরিক এবং 43.7 ভাগ ছিল পশ্চিম পাকিস্তানের নাগরিক। অর্থাৎ পূর্ব পাকিস্তানের নাগরিক বেশি ছিল, 56 ভাগ। এবার আমরা ধর্ম এবং ভাষাটা দেখি। পশ্চিম পাকিস্তানের জনসংখ্যার 97 ভাগ ছিল মুসলিম এবং পূর্ব পাকিস্তানের 90 ভাগ ছিল মুসলিম। আর এই যে টোটাল যে পাকিস্তান, এই পাকিস্তানের লোক সংখ্যার 56% ছিল বাংলা ভাষাভাষী, যদিও তারা 3%-এর উর্দু ভাষা এই 56%-এর উপর চাপিয়ে দিয়েছিল। এটা ছিল আসলে সম্পূর্ণ একটি অগণতান্ত্রিক সিদ্ধান্ত। তো পাকিস্তানের সংবিধান বা অন্যান্য বিষয়ে আলোচনার পূর্বে আমরা একটু পাকিস্তান যখন প্রথম স্বাধীন হলো এই সমস্যাগুলো কি ছিল একটু দেখে আমরা সামনের দিকে যাচ্ছি। পাকিস্তান যখন 47 সালের 14 আগস্ট স্বাধীন হলো, স্বাধীনতার পর প্রথম যে সমস্যাগুলোর সম্মুখীন হলো সেটা হলো নতুন রাজধানী এবং সচিবালয় প্রতিষ্ঠা করতে গিয়ে আর্থিক সমস্যা। 2 নম্বর হচ্ছে সচিবালয়ের নথিপত্র না পাওয়ার সমস্যা। অর্থাৎ সদ্য স্বাধীন প্রাপ্ত দেশে পর্যাপ্ত নথিপত্র ছিল না। কিছু নথিপত্র যখন ট্রেনে যাচ্ছিল তখন পুড়ে গিয়েছিল। 3 নম্বর সমস্যা হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের আবাসনের সমস্যা। থাকার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না। ঢাকার আজিমপুরে এখানেও অফিসারদের থাকার মতো পর্যাপ্ত জায়গা ছিল না। সরকারি অফিসাররা বাঁশের ব্যারাক তৈরি করেছিল। তারপরে স্বাস্থ্য সমস্যা, এখানে দেখা যেত পর্যাপ্ত হসপিটাল ছিল না, স্বাস্থ্যসেবা ছিল। শিক্ষাক্ষেত্রে সমস্যা ছিল, উদ্বাস্তু সমস্যা ছিল। 47 সালে যখন পাকিস্তান স্বাধীন হলো তখন অনেকেই পূর্ব পাকিস্তানে তাদের বা পশ্চিম পাকিস্তানে
মানে ওই সময় পাকিস্তান থেকে ভারতে গিয়েছিল, ভারত থেকে পাকিস্তান নিয়েছিল, যার যার নিরাপত্তার কথা বিবেচনা করে অথবা চাকরির কথা বিবেচনা করে যার যার সুবিধা মতো প্রদেশে বা অঞ্চলে যাওয়ার সুবিধা দেওয়া হয়েছিল। এই জন্য পাকিস্তানের উদ্বাস্তু সমস্যা ছিল। আরেকটা হলো বিমানবন্দরের দুরবস্থা ছিল। তো আমরা পাকিস্তান যখন স্বাধীন হলো তখন সমস্যা কি কি ছিল একটু দেখলাম। এবার আমরা সামনের দিকে যাই। 1956 সালে পাকিস্তান প্রথম সংবিধান তৈরি করে। এই অধ্যায়ে যে আলোচনাগুলো আছে সেটা হলো 1956 সালের পাকিস্তানের সংবিধান। তাহলে আমরা প্রথমে 1956 সালের পাকিস্তানের প্রথম সংবিধানের বৈশিষ্ট্যগুলো একটু দেখার চেষ্টা করি। পাকিস্তান যদিও 47 সালে স্বাধীন হয়েছিল, কিন্তু তারা দীর্ঘ প্রায় 9 বছর পর একটা সংবিধান তৈরি করে। এটা তাদের একটা অন্যতম ব্যর্থতা ছিল। তাহলে পাকিস্তানের 47 সালে স্বাধীন হলেও 1956 সালে প্রথম সংবিধান তৈরি হয়। দীর্ঘ 9 বছর পরে সংবিধানটা তৈরি হলো। তাহলে প্রথম যে সংবিধান তৈরি হলো 1956 সালে, এই 56 সালের সংবিধানের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আপনি ক্লাস করে থাকেন সাউন্ড সমস্যা, আমি তো ওই যে পাই না। পাই না স্যার, কি করবো? ওরা যদি বলে মোবাইলের সমস্যা হয়, আমি কি করবো? আমরা কিছু করতে পারবো? আচ্ছা, তাহলে আমরা 1956 সংবিধানের তাহলে বৈশিষ্ট্যগুলো দেখি। 1956 সালে পাকিস্তান প্রথম সংবিধান তৈরি করে 1956 সালে। যদিও 1947 সালে 14 আগস্ট স্বাধীন হয়েছিল, কিন্তু তাদের প্রথম সংবিধানটি তৈরি করতে দীর্ঘ 9 বছর সময় লেগে যায়। তাহলে পাকিস্তানের সংবিধানের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে লিখিত দলিল। তাহলে পাকিস্তানের সংবিধান পরিপূর্ণভাবেই লিখিত ছিল তাদের। তো ওই সংবিধানটাই উত্তম যে সংবিধানটা লিখিত থাকে। তাহলে পাকিস্তানের সংবিধানটা পরিপূর্ণভাবেই লিখিত ছিল। যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা, পাকিস্তানের সংবিধান আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই পাকিস্তান ভারতের মতো যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা বিদ্যমান ছিল, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক সরকার এখানে বিদ্যমান ছিল। এটা হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। 1956 সালের পাকিস্তানের যে সংবিধান তৈরি হয়, এই সংবিধানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা বিদ্যমান হয়, যে এখানে গণতন্ত্রের মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং ভোটাভুটি হবে, ভোটাভুটির মাধ্যমে সরকার পরিবর্তনের সিস্টেমের ব্যবস্থার কথা এখানে বলা হয়। পাকিস্তানের সংবিধানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য, মন্ত্রিপরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। এখানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পরিচালিত হবে, এই ব্যবস্থার কথা বলা হয়। এবং অর্থাৎ এখানে সংসদের প্রাধান্য থাকবে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ পরিচালিত হবে। পাকিস্তানের সংবিধান আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র। পাকিস্তানের সংবিধানে বলা হয় যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হবে না, কোরআন সুন্নাহর ভিত্তিতেই তাদের রাষ্ট্র পরিচালিত হবে।
পাকিস্তানের সংবিধানের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক অধিকারের নিশ্চয়তা। সুন্দরভাবে বেঁচে থাকার জন্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সুযোগ সুবিধাকে বলা হয় মৌলিক অধিকার। তো পাকিস্তানের সংবিধানে মৌলিক অধিকারের নিশ্চয়তা ছিল, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা, ভোটদানের স্বাধীনতা, ধর্মকর্মের স্বাধীনতা, তাদের সবগুলোই এই 1956 সালের সংবিধানে নিশ্চিত করা হয়। পাকিস্তানের সংবিধানের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। পাকিস্তানের 56 সালের সংবিধানে বলা হয় এখানে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, সরকার বিচার বিভাগের উপর কোনো হস্তক্ষেপ করবে না। বিচার বিভাগ তাদের বিচার বিভাগীয় যে নিয়ম আছে নিয়মের ভিত্তিতে পরিচালিত হবে। এখানে সুশাসন থাকবে, জনগণের মত প্রকাশের অধিকার থাকবে, জনগণ ন্যায় বিচার পাবে। পাকিস্তানের 56 সালের সংবিধানে দুটি রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়। 1947 সালে যখন তারা পাকিস্তান স্বাধীন হলো তখন প্রথম যে অগণতান্ত্রিক সিদ্ধান্তটা আমাদের উপর চাপিয়ে দিয়েছিল সেটা হলো যে উর্দুকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত। এটা আসলে অগণতান্ত্রিক সিদ্ধান্ত ছিল এবং এটা নিয়ে আমরা কয়েক বছর আন্দোলন করার পর অবশেষে সরকার যখন বুঝতে পারলো যে আসলে তারা অন্যায়ভাবে অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে, আমাদেরকে অন্যায়ভাবে ছাত্রদেরকে ভাষার জন্য হত্যা করে, এবং অবশেষে আমাদের দাবি যৌক্তিক হওয়ার কারণে তারা বাংলা এবং উর্দু দুটোকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে অবশেষে স্বীকৃতি প্রদান করে। সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা। পাকিস্তানের সংবিধানে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার নিশ্চয়তা দেওয়া হয় যে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের যেমন অর্থাৎ মুসলমানদের স্বার্থ যেমন রক্ষা করা হবে, পাশাপাশি যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে সবারই স্বার্থ রক্ষা করা হবে। এখানে কারোর উপর অগণতান্ত্রিক সিদ্ধান্ত নেওয়া হবে না এবং অন্যায়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হবে না। 10 নম্বর হচ্ছে সার্বজনীন ভোটাধিকার, অর্থাৎ 18 বছরের উপরে যাদের বয়স আছে তাদের ভোটাধিকারের নিশ্চয়তা থাকবে। তারা তাদের ভোটাধিকার গণতান্ত্রিক যে সিস্টেম আছে গণতান্ত্রিকভাবে তারা মত প্রকাশও করতে পারবে, সাথে সাথে তারা ভোটাধিকারও প্রয়োগ করবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবারই ভোট দানের স্বাধীনতা বা ভোটের অধিকারের নিশ্চয়তা 1956 সালের সংবিধানে প্রদান করা হয়। এবার আমরা যেটা দেখব সেটা হলো পাকিস্তানের 1956 সালের সংবিধানের বা সংসদীয় শাসন ব্যবস্থার ব্যর্থতার কারণ। 1956 সালের যে সংবিধান হলো এই সংবিধানের যে অধিকারগুলোর কথা বলা হয়েছিল, যেমন মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছিল, সার্বজনীন ভোটাধিকারের কথা বলা হয়েছিল, সংসদীয় সরকারের কথা বলা হয়েছিল, তারপরে সত্যিকারের যুক্তরাষ্ট্রীয় সরকারের কথা বলা হয়েছিল, কিন্তু আসলে সেটা বাস্তবে হয়নি। এখানে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, গণতন্ত্রের চর্চা ছিল না, সংসদ সত্যিকার অর্থে কার্যকর হয়নি। এই যে বিভিন্ন সমস্যা মানে আসলে সত্যিকার অর্থে যেটা সেটা 56 সালের সংবিধান ব্যর্থ হয়েছিল, সংসদীয় শাসন ব্যবস্থা ব্যর্থ হয়েছিল। তাহলে 56 সালে যে তারা প্রথম সংবিধানটা দীর্ঘ 9 বছর পর পাকিস্তান করলো সেই সংবিধান কেন ব্যর্থ হয়েছিল বা সংসদীয় সরকার কেন ব্যর্থ হয়েছিল, আমরা এই ব্যর্থতার কারণগুলো খোঁজার চেষ্টা করব। তাহলে 1956 সালের যে পাকিস্তান সংবিধান তৈরি করলো পাকিস্তান সরকার, এই সংবিধান ব্যর্থ হয়েছিল। ব্যর্থতার অন্যতম কারণ হচ্ছে রাষ্ট্রপ্রধানের অবৈধ হস্তক্ষেপ। 1956 সালে যে সংবিধান তৈরি হলো এই সংবিধানে সংসদীয় সরকার বা প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার পরিচালিত হবে এই কথা বলা হয়, কিন্তু পাকিস্তানের সংসদীয় শাসন ব্যবস্থা ব্যর্থ হয়। কারণ হচ্ছে রাষ্ট্রপ্রধান অবৈধভাবে হস্তক্ষেপ করত। পাকিস্তান রাষ্ট্রপ্রধানগণ ব্যক্তি স্বার্থে ক্ষমতার অপব্যবহার করে দলীয় রাজনীতিতে অযাচিত হস্তক্ষেপ করত। এই হস্তক্ষেপের কারণেই মত প্রকাশের স্বাধীনতা ছিল না, হস্তক্ষেপের কারণেই ভোটাধিকারের স্বাধীনতা ছিল না, হস্তক্ষেপের কারণেই জনগণ ন্যায় বিচার বঞ্চিত হয়েছিল। তাহলে পাকিস্তানের সংবিধানের ব্যর্থতা অন্যতম কারণ রাষ্ট্রপ্রধানের অবৈধ হস্তক্ষেপ। পাকিস্তানের সংবিধানের ব্যর্থতার দ্বিতীয় কারণ হচ্ছে সুষ্ঠু নির্বাচনের অভাব। সংসদীয় সরকারের সাফল্য নির্ভর করে সুষ্ঠু এবং সময়োচিত নির্বাচনের উপরে, কিন্তু 1947 সাল থেকে 1958 সাল পর্যন্ত পাকিস্তানে যতদিন সংসদীয় শাসন ব্যবস্থা চালু ছিল ততদিন পর্যন্ত সেখানে কেন্দ্রীয় আইনসভার সদস্য নির্বাচনের কোনো
সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অর্থাৎ কেন্দ্রীয় আইনসভার সদস্য নির্বাচনের কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তাই এই যে সুষ্ঠু নির্বাচন না থাকার কারণে পাকিস্তান সংবিধান কি হয়েছিল, ব্যর্থ হয়েছিল। যদিও সংবিধানে লেখা ছিল কিন্তু কার্যকর ছিল না। পাকিস্তানের সংবিধানের ব্যর্থতার তৃতীয় কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ। পাকিস্তান ছিল যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা বিদ্যমান ছিল পাকিস্তানে। একটা ছিল কেন্দ্রীয় সরকার, একটা ছিল প্রাদেশিক সরকার ভারতের মতো। তো কেন্দ্রীয় সরকার প্রাদেশিক শাসন ব্যবস্থার উপরে অহেতুক হস্তক্ষেপ করতে, যার ফলে সংসদীয় শাসন ব্যবস্থা বাধার সম্মুখীন হয়। মূলত কেন্দ্রীয় সরকার অবাঞ্ছিত হস্তক্ষেপ ও অশুভ সূচনাকে ব্যর্থ করে দেয়। শুভ সূচনাকে ব্যর্থ করে দেয়। তাকে 1954 সালে যুক্ত ফ্রন্টের মাধ্যমে এদেশে একটি প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়েছিল 54 সালে। এদেশে 4 দলীয় জোট বা যুক্ত ফ্রন্ট জয়লাভ করেছিল। একে ফজলুল হকের নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করার কারণে মাত্র 3 মাসের মাথায় সরকার পদচ্যুত হয়। এটা ছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ। এ কারণে 56 সালের সংবিধান বা সংসদীয় সরকার পাকিস্তানে কার্যকর হয়নি। পাকিস্তানের সংসদীয় সরকার অকার্যকর হওয়া বা 56 সালের সংবিধানের ব্যর্থতা আরেকটা কারণ হচ্ছে ইস্কান্দার মির্জার ক্ষমতা লিপ্সা। 1956 সালের সংবিধানে এবং সংসদীয় শাসন ব্যবস্থার ব্যর্থতার জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে ইস্কান্দার মির্জার ষড়যন্ত্র দায়ী। সংসদীয় ব্যবস্থা তার জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে মনে করে তিনি সামরিক আইন জারি করে বা জারির মাধ্যমে 56 সালের সংবিধান এবং সংসদীয় ব্যবস্থা বিলুপ্ত করে দেয়। যোগ্য নেতৃত্বের অভাব। পাকিস্তান যখন স্বাধীন হয়েছিল তখন যে যোগ্য নেতৃত্ব ছিল, কিন্তু পরবর্তীতে মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাব দেখা দেয়। তৎকালীন সময় পাকিস্তানের রাজনীতিতে যোগ্য নেতৃত্বের অভাবে সংসদীয় শাসন ব্যবস্থাকে লালন করার মতো পরিবেশ সৃষ্টি হয়নি, তাই 56 সালের সংবিধান ব্যর্থ হয়ে যায়। রাজনীতিবিদদের ক্ষমতার লিপ্সা। সে সময় পাকিস্তানের যারা রাজনীতিবিদ ছিলেন তারা ক্ষমতার লোভে রাতারাতি দল পরিবর্তন করতেন, নতুন নতুন দল সৃষ্টি করে উপদলীয় কোন্দলে লিপ্ত হয়, ফলে সংসদীয় সরকার ব্যর্থতার দিকে পর্যবেসিত হয়। আঞ্চলিক বিরোধ। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিতরে আঞ্চলিক বিরোধ ছিল। এই যে আঞ্চলিক বিরোধের কারণ ছিল জনগণের 47 যখন স্বাধীন হয় তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন পাকিস্তান সরকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, যার কারণে দেখা যায় আঞ্চলিক বিরোধ তৈরি হয়। এই আঞ্চলিক বিরোধ 56 সালের সংবিধানের ব্যর্থতার অন্যতম কারণ। সাংবিধানিক ত্রুটি। 1956 সালের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং কেন্দ্র প্রদেশের ক্ষমতা বন্টনের কথা বলা হয়, কিন্তু এক্ষেত্রে কিছু ত্রুটি পরিলক্ষিত হয়েছিল, এর ফলে সংবিধান ব্যর্থ হয়। যদিও আসলে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সরকারের কথা বলা হয়েছিল, কিন্তু পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রের সরকার কার্যকর হওয়ার জন্য যে সুযোগ সুবিধা জনগণকে দিতে হয়, বিচার বিভাগের স্বাধীনতা, গণতন্ত্রের চর্চা, এগুলো পাকিস্তানে কিছুই ছিল না, যার কারণে পাকিস্তানের 56 সালের সংবিধান ব্যর্থ হয়। রাজনৈতিক অস্থিরতা। তৎকালীন সময়ে রাজনৈতিক ব্যক্তি স্বার্থ, দুর্নীতি এবং শৃঙ্খলার অভাব এবং নেতৃত্বের দুর্বলতা প্রভৃতির কারণে রাজনৈতিক অঙ্গনে কোনো স্থিরতা ছিল না, ফলে সংসদীয় সরকার বা প্রথম সংবিধান 56 সালের সংবিধান ব্যর্থ হয়ে যায়। এবার আমরা যেটা দেখবো, তাহলে আমরা পাকিস্তানের সংবিধানের বৈশিষ্ট্য এবং পাকিস্তানের প্রথম সংবিধান 56 সালের সংবিধান বা সংসদীয় সরকার কেন ব্যর্থ হয়েছিল আমরা কারণগুলো দেখলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক বৈষম্যতা দেখবো আমরা আজকে। তাহলে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের যে রাজনৈতিক বৈষম্য ছিল, এই বৈষম্য সমূহ পরীক্ষাতে দেখা যায় মাঝে মাঝেই পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, প্রশাসনিক বৈষম্য, এই প্রশ্নটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে। এই জন্য আমরা এই প্রশ্নটাকে একটু গুরুত্ব দিয়ে দেখব।
পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য সমূহ। লাহোর প্রস্তাবের দাবি উপেক্ষিত। পাকিস্তান যখন 1947 সালে স্বাধীন হয়, এই স্বাধীনতার আগে 1940 সালে একে ফজলুল হক পাকিস্তানের লাহোরে একটি প্রস্তাব দিয়েছিলেন যে পাকিস্তানের ওই সময় ছিল ব্রিটিশ আমল। উনি বলেছিলেন যেখানে মুসলমান অর্থাৎ মুসলমান সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে একাধিক মুসলিম রাষ্ট্র গঠিত হবে। উনি বলেছিলেন স্টেটস অর্থাৎ রাষ্ট্রসমূহ। অর্থাৎ সোজা কথা যদি বলি, 1940 সালে লাহোর প্রস্তাব একে ফজলুল হক একাধিক জনসংখ্যার ভিত্তিতে একাধিক মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ একে ফজলুল হকের এই প্রস্তাবের সাথে একমত পোষণ না করে তিনি কূটকৌশল অবলম্বন করেন। কূটকৌশল অবলম্বন করে একটি রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ করেন, যা বাঙালিদের স্বাধীন রাষ্ট্র গঠনের সাথে ধূলিসাৎ হয়ে যায়। তাই এই যে আমাদের যে যৌক্তিক দাবি ছিল, এই যৌক্তিক দাবিটা যেটা লাহোর প্রস্তাবের মাধ্যমে একে ফজলুল হক বাংলাদেশের জনগণের পক্ষে উত্থাপন করেছিলেন, সে দাবি মোহাম্মদ আলী জিন্নাহর কূটকৌশলের মাধ্যমে ত্যাগ করে এবং একক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এটা পাকিস্তানের পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের একটি রাজনৈতিক বৈষম্য। আচ্ছা, 2 নম্বর, পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের আরেকটা বৈষম্য হচ্ছে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার কূটকৌশল। 1947 সালে দেশ বিভাগের সময়, অর্থাৎ আমরা যদি আবার ফিরে যাই 1940 সালে যখন লাহোর প্রস্তাব দেওয়া হলো একে ফজলুল হকের নেতৃত্বে, লাহোর প্রস্তাবে একাধিক জনসংখ্যা যেখানে বেশি, এখানে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়। এরপর মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব পেশ করে যে ভারতবর্ষে 2টি রাষ্ট্র, হিন্দুদের একটি রাষ্ট্র, মুসলমানদের জন্য একটি রাষ্ট্র হবে, এই প্রস্তাব করে। এটা নিয়ে পরে দ্বন্দ্ব সৃষ্টি হয়, মুসলমানদের একাধিক রাষ্ট্র হবে নাকি একটি রাষ্ট্র হবে। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ একটি রাষ্ট্র মানে মুসলমানদের জন্য যে একাধিক রাষ্ট্র গঠনের যে প্রস্তাব ছিল, তিনি এটা গ্রহণ করেনি বা কেন্দ্রীয় পাকিস্তান ওই সময় ব্রিটিশ সরকার ছিল, ব্রিটিশ সরকারের কাছ থেকে তিনি একটি রাষ্ট্র এবং একটি মুসলিম রাষ্ট্র গঠিত হবে এই প্রস্তাবই তিনি বাস্তবায়ন করেন। ফলে আমরা আমাদের যে রাজনৈতিক অধিকার এটা থেকে বঞ্চিত হই। তৃতীয় নম্বর রাজনৈতিক বৈষম্য হচ্ছে সংবিধান প্রণয়নে শাসক শ্রেণীর অনীহা। 1947 সালে নতুন রাষ্ট্রের নির্বাচিত প্রতিনিধি দ্বারা নিজ নিজ দেশের সংবিধান প্রণয়নের কথা উল্লেখ থাকলেও তা বাস্তবায়ন হয়নি। পাকিস্তানের একটি সংবিধান তৈরি হয় প্রথম 1956 সালে এবং এই সংবিধান তৈরি করতে 9 বছর সময় লেগেছিল। এই যে আসলে প্রথমে যদি পাকিস্তান সরকার 47 বা 48 সালে যদি একটি সংবিধান তৈরি করে ফেলতো, তাহলে উভয় পূর্ব এবং পশ্চিম পাকিস্তান উভয় অঞ্চলের জনগণের জন্যই কল্যাণকর হতো, গণতন্ত্রের চর্চাটা বেশি হতে পারত। কিন্তু তারা আমাদেরকে গণতন্ত্রের চর্চা করতে দেয়নি, বরং 1954 সালে যে আমরা যুক্তফ্রন্টের মাধ্যমে সরকার গঠন করেছিলাম, এই সরকারকে তারা ব্যর্থ করে দেয় এবং এই সরকারের উপর হস্তক্ষেপ করে। গণতান্ত্রিক মূল্যবোধের উপর পাকিস্তানের ক্ষমতাসীন মুসলিম লীগের প্রতি বাঙালির মোহভঙ্গ হতে সময় লাগেনি। মুসলিম লীগের দেশ পরিচালনার ব্যর্থতা, বাঙালি অবাঙালি বৈষম্য নীতি এবং স্বায়ত্ত শাসনের দাবিতে পূর্ব বাংলার সচেতন মধ্যবিত্ত শ্রেণী তথা কতিপয় উদীয়মান রাজনৈতিক নেতা 1949 সালে মাওলানা হামিদ খান ভাসানীকে সভাপতি করে মুসলিম লীগের প্রতিপক্ষ হিসেবে আওয়ামী মুসলিম লীগ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করে। অর্থাৎ পাকিস্তান যখন স্বাধীন হলো তখন কথা ছিল যে গণতন্ত্রের চর্চা হবে, কিন্তু দেখা গেল তারা অগণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ করে। কারণ 56% মানুষের ভাষা ছিল বাংলা, কিন্তু তারা 3% উর্দু ভাষা তারা 56% উপর চাপিয়ে দেওয়ার অগণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে আমাদেরকে দীর্ঘ সংগ্রাম করতে হলো। তারা অন্যায়ভাবে আমাদের ছাত্রদেরকে হত্যা করে, সালাম বরকত জব্বর সহ অনেকেই অনেকেই অন্যায়ভাবে পাকিস্তান সরকার হত্যা করে।
এটা একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত ছিল। তারা আমাদেরকে কখনোই গণতন্ত্রের চর্চা করতে দেয়নি। এই যে 23 বা 24 বছরের শাসন আমলে আমাদেরকে তারা কখনোই গণতন্ত্রের চর্চা করতে দেয়নি। এবং আমাদের অন্যতম দাবি ছিল পূর্ব পাকিস্তান তথা আজকে যে স্বাধীন বাংলাদেশ এটার স্বায়ত্ত শাসন। কিন্তু তারা আমাদেরকে স্বায়ত্ত শাসনের কথা বললেও কার্যত স্বায়ত্ত শাসন প্রদান করেনি, এখানে আমাদেরকে গণতন্ত্রের চর্চা করতে দেয়নি। 5 নম্বর, পূর্ববাংলার জনপ্রতিনিধির প্রতি অবহেলা। এটা ছিল আরেকটি রাজনৈতিক বৈষম্য। 1954 সাল নির্বাচনে আওয়ামী মুসলিম লীগ ও সমমনা দল সমূহ নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। 1954 সালের নির্বাচনে মুসলিম লীগকে শোচনীয়ভাবে যুক্তফ্রন্ট পরাজিত করে। যুক্তফ্রন্ট 237টি আসনের মধ্যে 223টি আসন লাভ করে, আর ক্ষমতাসীন মুসলিম লীগ মাত্র 9টি আসন লাভ করে। এই যে আমাদের প্রতি তারা কি করলো, তারা আমাদেরকে এরপরে যখন সরকার গঠিত হলো তারা কি করলো, আইয়ুব খানের সরকারকে তারা অবৈধভাবে হস্তক্ষেপ করে পদচ্যুত করে। অর্থাৎ তারা জনপ্রতিনিধিদেরকে তারা মাত্র 3 মাসের মাথায় প্রাদেশিক সরকারকে পদচ্যুত করে। এটা জনপ্রতিনিধিদেরকে তারা কাজ করতে দেয়নি। তারা এদেশের জনগণের নির্বাচিত প্রতিনিধি ছিল, প্রাদেশিক পরিষদের প্রতিনিধি ছিল, কিন্তু তাদেরকে কাজ করতে দেয়নি। এটা আমাদের প্রতি চরম রাজনৈতিক বৈষম্য ছিল। 6 নম্বর, বাঙালি নেতৃত্বের প্রতি কঠোর দমন নীতি। 1958 সালে আইয়ুব খান গণতন্ত্র পূর্ব পাকিস্তানের বিরোধী ছিলেন। তিনি 10 বছর শাসন কার্য পরিচালনা করেছেন। এর মধ্যে পূর্ব পাকিস্তানের অধিকাংশ নেতাই এই সময় কারাগারে আটক ছিলেন। তিনি বাঙালি যে সকল নেতৃবৃন্দ আইয়ুব খানের বিরুদ্ধে এদেশের জনগণের মুক্তির জন্য, এদেশের জনগণের স্বায়ত্ত শাসনের জন্য আন্দোলন করেছে, তাদেরকে সে অন্যায়ভাবে কঠোর হস্তে দমন করার চেষ্টা করেছে। বঙ্গবন্ধু আজীবন আইয়ুব খানের অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি 1966 সালে যে 6 দফা দিলেন, এই 6 দফা ছিল পূর্ব পাকিস্তানের তথা আজকের স্বাধীন বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের একটি দলিল। কিন্তু এই যে 6 দফা, আইয়ুব খান একটি দফাও মেনে নেয়নি, বরং বঙ্গবন্ধুদের মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়েছে, তাকে বারবার জেলে অবৈধভাবে কারাগারে বিনা বিচারে আটক রেখেছে, এবং বঙ্গবন্ধু সহ অনেক নেতাকে তারা কারাগারে অবৈধভাবে আটক রেখেছে, তাদেরকে ন্যায় বিচারের অধিকার থেকে বঞ্চিত করেছে। এই যে কঠোর দমনমূলক নীতি, এটা কখনোই গণতান্ত্রিক হতে পারে না। এটা ছিল আসলে আমাদের প্রতি তথা ওই সময় পূর্ব পাকিস্তান বর্তমান স্বাধীন বাংলাদেশের জনগণের প্রতি আইয়ুব খান সরকারের অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক বৈষম্য। গুরুত্বপূর্ণ পদ হতে বঞ্চিত। 60-এর দশকে বাঙালিদের প্রবল আন্দোলনের কারণে 1964 সালে 2 জন বাঙালিকে প্রথমবারের মতো জাতীয় পরিষদ সচিবালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়। 1947 সালে পাকিস্তান স্বাধীন হয়, অথচ 1964 সালে 2টি গুরুত্বপূর্ণ পদ, তাও ভারপ্রাপ্ত সচিবের পদ প্রদান করা হয়। আবার 1966 সালে 6 দফা ভিত্তিক আন্দোলন শুরু হলে তারা আরো 4 জন বাঙালিকে সচিব নিযুক্ত করে। তবে বাংলাদেশ স্বরাষ্ট্র, অর্থনৈতিক সম্পর্ক, পররাষ্ট্র, প্রতিরক্ষা ও বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উচ্চ পদে নিয়োগ দেওয়া হয়নি। অর্থাৎ এদেশের জনগণের যে চাকরির অধিকার, চাকরির গুরুত্বপূর্ণ পদ, যেহেতু এদেশের জনগণ বেশি ছিল, 56% ছিল, আর ওদের জনগণ ছিল 47%, নিয়ম অনুযায়ী পূর্ব পাকিস্তানের জনগণের বড় চাকরিতে পদ বেশি পাওয়ার কথা, কিন্তু সেখানে দেখা গেল যে চাকরি ক্ষেত্রে মারাত্মক বৈষম্য। এদেশের জনগণকে মত প্রকাশের অধিকার দেওয়া হয় নাই, গণতন্ত্র চর্চার অধিকার দেওয়া হয় নাই, স্বায়ত্ত শাসন দেওয়া হয় নাই, পাটের মূল্য, ধানের মূল্য বা কৃষকরা যে পণ্যের ন্যায্য মূল্য পাবে, এটা থেকে তারা বঞ্চিত ছিল। এমনকি তারা এদেশের জনগণ যাদের যোগ্যতা থাকার পরেও গুরুত্বপূর্ণ পদ হতেও তারা বঞ্চিত ছিল। এটা ছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের এদেশের জনগণের প্রতি
বিমতা সুলভ আচরণ, যেটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, অগ্রহণযোগ্য ছিল। তারা আমাদেরকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করেছে। কেন্দ্রীয় ব্যাংকে নিয়োগ বৈষম্য। তৎকালীন পাকিস্তানি বাঙালিদের প্রত্যেকটি বিভাগে বৈষম্যের শিকার হতে হয়েছিল। 1963 সালে এক হিসেবে দেখা যায় কেন্দ্রীয় ব্যাংকের মাত্র 3.4% বাঙালি ছিল, আর বাকি সবাই পশ্চিম পাকিস্তানে ছিল। তাই মাত্র কেন্দ্রীয় ব্যাংকে মাত্র 3% মানুষ বাঙালি চাকরি করতে পারত, আর সবই ছিল পশ্চিম পাকিস্তানে ছিল। এটাও একটা বৈষম্য ছিল। এটা ছিল আমাদের প্রতি মারাত্মক বৈষম্য, যে এদেশের যোগ্যতা, জনগণের যোগ্যতা থাকার পরেও কেন্দ্রীয় ব্যাংকে যথাযথভাবে জনসংখ্যার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়নি। বিদেশি মিশনের বৈষম্য। বিদেশি পাকিস্তানি মিশনগুলোতেও একই ধরনের বৈষম্য বজায় থাকে। বিদেশে পূর্ব পাকিস্তানিরা তাদের বৈষম্যের শিকার হয় উচ্চ হারে। বিদেশে পাকিস্তানি মিশনগুলোতে 85% কর্মকর্তা কর্মচারী ছিল পশ্চিম পাকিস্তানি, আর মাত্র 15% কর্মকর্তা কর্মচারী ছিল পূর্ব পাকিস্তানি। অর্থাৎ বিদেশে যে মিশন দূতাবাসগুলো ছিল, এই দূতাবাসের 85% কর্মকর্তা ছিল পশ্চিম পাকিস্তানি, আর মাত্র 15% কর্মকর্তা কর্মচারী ছিল পূর্ব পাকিস্তানি। অথচ এদেশের 47 পাকিস্তানি জনসংখ্যা ছিল মাত্র 47%, তাদের ছিল 85% চাকরি, আর যারা ছিল 56% বাঙালি, তাদের চাকরি ছিল মাত্র 15%। এটা বৈদেশিক নিয়োগের ক্ষেত্রে বিদেশি দূতাবাসে মারাত্মক বৈষম্যের শিকার আমরা সেই পাকিস্তান আমলে হয়েছিলাম। তাহলে আমরা পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য সমূহ, তাহলে আমরা পয়েন্টগুলো একটু রিপিট করি কি কি ছিল। তাহলে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যগুলো কি কি ছিল। একটা হলো লাহোর প্রস্তাবের দাবি উপেক্ষিত ছিল। একে ফুলবাকের লাহোর প্রস্তাব মোহাম্মদ আলী জিন্নাহ গ্রহণ করেনি। তারপর পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মোহাম্মদ আলী জিন্নাহ কূটকৌশল অবলম্বন করেছিল। 2 নম্বর হচ্ছে সংবিধান প্রণয়নে শাসক শ্রেণী দীর্ঘ সময় নিয়েছে, যা এদেশের মৌলিক অধিকার বাস্তবায়নের পথে বাধা ছিল বা মৌলিক অধিকার বাস্তবায়ন করতে পারেনি। তারপর আরেকটা পয়েন্ট ছিল গণতান্ত্রিক মূল্যবোধের অভাব। 5 নম্বর হচ্ছে পূর্ব বাংলার জনপ্রতিনিধির প্রতি অবহেলা ছিল। 6 নম্বর হচ্ছে বাঙালি নেতৃবৃন্দের প্রতি কঠোর দমননীতি ছিল পাকিস্তান সরকারের। 7 নম্বর হচ্ছে গুরুত্বপূর্ণ পদ হতে পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের জনগণকে বঞ্চিত করা হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকে মাত্র 3% পূর্ব পাকিস্তানের জনগণকে নিয়োগ দেওয়া হয়েছিল, আর বিদেশি মিশনগুলোতে মাত্র 15% পূর্ব পাকিস্তানের জনগণকে নিয়োগ দেওয়া হয়েছিল, আর 85% ছিল পশ্চিম পাকিস্তানে। এখানেও আসলে একটা বিশাল বৈষম্য ছিল। তাহলে আমরা রাজনৈতিক বৈষম্য দেখলাম। এবার আমরা পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের প্রশাসনিক বৈষম্যগুলো দেখব। পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের প্রশাসনিক বৈষম্যগুলো কি কি ছিল আমরা একটু দেখি। সিভিল সার্ভিস এবং সামরিক বাহিনীর বৈষম্য। পাকিস্তানের শাসকতন্ত্রের মূল চালিকা শক্তি হিসাবে পরিচিত সিভিল সার্ভিস ও সামরিক বাহিনীতে বাঙালির প্রতিনিধিত্বের ক্ষেত্রে পাকিস্তানি যারা এলিট ছিল, এখানে মারাত্মক বৈষম্য ছিল। অর্থাৎ দেখা যাচ্ছে সামরিক যত বড় কর্মকর্তা কর্মচারী ছিল, বেশিরভাগই ছিল পশ্চিম পাকিস্তানি, আর পূর্ব পাকিস্তানের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সংখ্যা খুবই অল্প ছিল। এমনকি বিশেষ পাকিস্তানের যারা বড় বড় অফিসার ছিল, ক্যাডার ছিল, অর্থাৎ
বেসামরিক বড় বড় যারা আমলা ছিল এখানেও দেখা যাচ্ছে যে বৈষম্য ছিল। বড় বড় পদগুলোতে বেশিরভাগই পশ্চিম পাকিস্তানে ছিল। পূর্ব পাকিস্তান 1964 সালে মাত্র 2 জন সচিবকে নিয়োগ দেওয়া হয়েছিল। এরপর 1966 সালে 4 জন সচিবকে নিয়োগ দেওয়া হয়। গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে বাঙালির প্রতি বৈষম্য। পাকিস্তানের মন্ত্রিপরিষদ, পররাষ্ট্র, কৃষি, সংস্থাপন, স্বরাষ্ট্র, অর্থ, শিল্প, প্রতিরক্ষা, যোগাযোগ, তথ্য, পরিকল্পনা, এই যে বিভিন্ন মন্ত্রণালয়গুলো, এই মন্ত্রণালয় এবং বিভাগের মোট 69 জন শীর্ষস্থানীয় কর্মকর্তার মধ্যে 45 জন ছিল পাঞ্জাবি, বাঙালি ছিল মাত্র 3 জন। তাহলে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ পদে 69 জন শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিল, এর ভিতর মাত্র 3 জন ছিল পূর্ব পাকিস্তানি আর 45 জন ছিল পাঞ্জাবি। কেন্দ্রীয় ব্যাংক এবং বেসামরিক উচ্চ পদে বৈষম্য। বেসামরিক উচ্চ পদের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকেও বাঙালি প্রতিনিধিত্বের পরিমাণ যেমন কম ছিল, তেমনি তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও কম ছিল। কেন্দ্রীয় ব্যাংকের মাত্র 3% বাঙালি ছিল, তাও যারা ছিল তারাও দেখা যেত উচ্চ পদে ছিল না, তারা স্বাধীন মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারত না। প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্য। 104 জন প্রথম শ্রেণীর কর্মকর্তার মধ্যে 30 জন ছিলেন বাঙালি এবং দ্বিতীয় শ্রেণীর নন গেজেটেড 204 জন অফিসার, 4 জন বাঙালির মধ্যে 55, দ্বিতীয় শ্রেণীর নন গেজেটেড 204 জন অফিসারের মধ্যে মাত্র 55 জন ছিল বাঙালি। এবার আমরা সালে যে আইয়ুব খানের সামরিক শাসন জারি করা হয়েছিল, এই সামরিক শাসন সম্পর্কে একটু আলোচনা করব। সামরিক শাসন কি? সেনাবাহিনী কর্তৃক রাষ্ট্র ক্ষমতা আইয়ুব খান 1958 সালে অবৈধভাবে সামরিক শাসন জারি করে ক্ষমতা আসে। সামরিক শাসন কি? সেনাবাহিনী কর্তৃক রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশ পরিচালনা করাকে সামরিক শাসন বলে। আইয়ুব খান 1958 সাল থেকে 1969 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর অবৈধভাবে সামরিক শাসন জারি করে ক্ষমতায় ছিল। এবার আমরা সামরিক শাসন দেখলাম, এবার আমরা সামরিক শাসন, আইয়ুব খানের সামরিক শাসনের বৈশিষ্ট্যগুলো এবং তার কিছু কার্যক্রম দেখার চেষ্টা করব। সামরিক শাসন, আইয়ুব খানের সামরিক শাসনের বৈশিষ্ট্য। আইয়ুব খান যখন সামরিক শাসন জারি করে প্রথমেই সংবিধান স্থগিত করে দেয়। আইয়ুব খান ক্ষমতা আসার পর, তাহলে আইয়ুব খানের সামরিক শাসনের একটি বৈশিষ্ট্য হচ্ছে সংবিধান স্থগিত। আইয়ুব খান সামরিক শাসন জারি করার ক্ষমতা আসার পর সংবিধান স্থগিত করে দেয়। 2 নম্বর হচ্ছে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধকরণ। আইয়ুব খান ক্ষমতা আসার পর গণতান্ত্রিক বা রাজনৈতিক যে দল ছিল, এই দলগুলোকে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে, যে কোনো রাজনৈতিক কার্যক্রম আর চলবে না। সেনা আমলাদের দাপট। সাধারণত আমলারা 2 ভাগে বিভক্ত, সামরিক আমলা, বেসামরিক আমলা। সেনাবাহিনীদেরকে বলা হয় সামরিক আমলা। তো আইয়ুব খান যখন ক্ষমতা আসে, তখন আইয়ুব খান সেনাপ্রধান ছিল, এই জন্য যারা সেনা আমলা ছিল, সেনা অফিসার ছিল, তাদের দাপট প্রশাসনে বৃদ্ধি পায়। সেনা আমলারাই মূলত দেশ পরিচালনায় মূল
কর্তৃত্ব বা ভূমিকা পালন করেছে। বেসামরিক অফিসার বা আমলাদের তেমন কোনো কর্তৃত্ব ছিল না। আইয়ুব খান ক্ষমতা আসার পর আইয়ুব খান 1959 সালে আইয়ুব খান ভাবল তিনি দীর্ঘদিন ক্ষমতা থাকবেন। তিনি গণতন্ত্র নাম থাকলেও আসলে তার গণতন্ত্রের নাম দিয়ে তিনি এক ধরনের স্থানীয় গণতান্ত্রিক স্থানীয় শাসন ব্যবস্থা চালু করে, যাকে বলা হয় মৌলিক গণতন্ত্র। তাহলে আইয়ুব খান 1958 সালে অবৈধভাবে ক্ষমতা আসার পর 1959 সালে সে মৌলিক গণতন্ত্র চালু করে। আসলে এই মৌলিক গণতন্ত্র প্রথমে ছিল 5 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা, কিন্তু পরবর্তীতে এটাকে 4 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা করা হয়। এই স্তরগুলো কি কি ছিল? ইউনিয়ন কাউন্সিল, থানা কাউন্সিল, জেলা কাউন্সিল, বিভাগীয় কাউন্সিল। এই যে কাউন্সিলগুলো ছিল এর অর্ধেক সদস্য, কোনো কোনো ক্ষেত্রে বেশিরভাগ সদস্যই ছিল অগণতান্ত্রিকভাবে নির্বাচিত। এর ভিতরে যারা প্রশাসনিক অফিসার ছিল, যারা সরকারি চাকরি করত, তারাও তার এই স্থানীয় সরকারের অংশগ্রহণ করতে পারত। আসলে এই যে আইয়ুব খানের যে স্থানীয় সরকার ব্যবস্থা ছিল, মৌলিক গণতন্ত্র ছিল, এই মৌলিক গণতন্ত্রের মোট সদস্য সংখ্যা ছিল 80,000। পূর্ব পাকিস্তান থেকে 40,000, পশ্চিম পাকিস্তান থেকে 40,000 এরাই রাষ্ট্রপতি নির্বাচন করত। কিন্তু এটা ছিল আসলে বেসিক ডেমোক্রেসি বা মৌলিক গণতন্ত্রের নাম থাকলেও এটা আসলে সত্যিকারের গণতন্ত্র ছিল না। এটা ছিল আসলে আইয়ুব খানের দীর্ঘদিন ক্ষমতায় থাকার একটা কূটকৌশল। আমরা এরপরে একটু বাড়ির কাজ দেখব। এর আগে আমরা পিছিয়ে যে পড়াগুলো আজকে দেখলাম সেই পড়াগুলো একটু রিপিট করি। সেটা হচ্ছে ভারত পাকিস্তান স্বাধীন হয়েছিল 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান স্বাধীন হয় এবং 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হয়। 56 সালের সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? যে এটা ছিল লিখিত দলিল, যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সংসদীয় সরকার ব্যবস্থা, ইসলামিক প্রজাতন্ত্র, মৌলিক গণতন্ত্র, ইসলামিক প্রজাতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা এবং সার্বজনীন ভোটাধিকার। কিন্তু সত্যিকার অর্থে 1956 সালের সংবিধান যদিও মৌলিক অধিকার, গণতন্ত্রের চর্চা, ন্যায় বিচার অধিকারের কথা বলা হয়েছিল, কিন্তু আসলে বাস্তবে তা ছিল না। মূলত 56 সালের সংবিধান কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ, সুষ্ঠু নির্বাচনের অভাব এবং বিভিন্ন কারণে নেতৃবৃন্দের ক্ষমতা লিপ্সার কারণে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা লিপ্সার কারণে এই সংবিধান কার্যকর হতে পারেনি। বরং তারা কি করেছিল, আমাদের প্রতি তারা বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সাংস্কৃতিক বৈষম্য আমাদের উপর তারা এই বৈষম্যগুলো তারা করেছিল। রাজনৈতিকভাবে বৈষম্য করেছিল, অর্থনৈতিকভাবে বৈষম্য করেছিল। আমরা রাজনৈতিক বৈষম্যের পয়েন্টগুলো দেখেছিলাম যে কি কি আমরা আলোচনা করেছিলাম, যে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তান রাজনৈতিক বৈষম্য সমর্থন কি ছিল। পয়েন্টগুলো একটু দেখি। যে লাহোর প্রস্তাবের যে দাবি ছিল এটা তারা উপেক্ষা করেছিল পাকিস্তান মোহাম্মদ আলী জিন্নাহ। তারপরে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার কূটকৌশল, আমাদের যে যৌক্তিক দাবি ছিল তারা মানেনি। তারপরে একটি সংবিধান তৈরি করতে সাধারণত 1 বছর বা 1.5 বছর, সর্বোচ্চ 2 বছর সময় লাগে, কিন্তু তারা একটা সংবিধান তৈরি করতে তারা 9 বছর সময় নিয়েছিল। এই কারণে আমাদের যে স্বায়ত্তশাসনের দাবি, মৌলিক অধিকারের দাবি, এগুলো কিছুই বাস্তবায়ন হয়নি। তারপরে গণতান্ত্রিক মূল্যবোধের অভাব ছিল। 5 নম্বরে পূর্ব বাংলার জনপ্রতিনিধিদের প্রতি তারা অবহেলা করেছিল। তারপর পূর্ব পাকিস্তানের জনগণকে তারা গুরুত্বপূর্ণ পদ থেকে তারা বঞ্চিত করেছিল। কেন্দ্রীয় ব্যাংকের যে নিয়োগ ছিল এক্ষেত্রে তারা বৈষম্য করেছিল। বিদেশি মিশনের নিয়োগের ক্ষেত্রে বৈষম্য করেছিল। তারপরে মুদ্রা পাচারের যে ব্যবস্থাটা, এখানে মুদ্রা পাচারে তারা করেছিল। পূর্ব পাকিস্তানের জনগণের কষ্টার্জিত অর্থ তারা পশ্চিম পাকিস্তানে কি করতো, পাচার করে দিত।
এবার তাহলে আমরা পাকিস্তানের আমরা সংবিধানের বৈশিষ্ট্যগুলো দেখেছিলাম, কেন ব্যর্থ হয়েছিল পাকিস্তানের সংবিধান, 56 সালের প্রথম সংবিধান, সেটা আমরা দেখেছি। এবার আমরা যে বিষয়গুলো বাড়িতে শিখবো সেটা 1956 সালের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো আমরা বাড়িতে এই পয়েন্টগুলো আলোচনা করবো বা শিখবো। আজকে যেটা আলোচনা করেছিলাম এই আলোচনার ভিত্তিতে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক বৈষম্যসমূহ আলোচনা করব। 3 নম্বর প্রশ্ন হলো পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের প্রশাসনিক বৈষম্যসমূহ আলোচনা করব। এরপরে সামনে যে লেকচারগুলো আছে আমরা এরপরে অর্থনৈতিক বৈষম্য, তারপরে সাংস্কৃতিক বৈষম্য বা অন্যান্য যে বৈষম্য আছে, তারপরে বঙ্গবন্ধুর ছয়দফা বা অন্যান্য বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।